হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপি টিউটোরিয়ালস। আজ আমাদের আলোচনার বিষয় হবে জলচক্রের অংশ হিসাবে নদী, নদী অববাহিকা, জলবিভাজিকা ও নদী পরিচিতি। সবার আগে আমরা দেখব জলচক্র অংশ হিসাবে নদীর ভূমিকা। এইবার আসে জলচক্র কি? জলচক্র হচ্ছে এই একটা নদী প্রবাহিত হয়েছে, নদী থেকে সূর্যের কিরণের ফলে নদীর জল কি হবে, এখান থেকে বাষ্পীভূত হয়ে কোথায় উঠে যাবে? আকাশে উঠে যাবে। আকাশে গিয়ে কিসের সৃষ্টি করবে? মেঘের সৃষ্টি করবে। সেই মেঘ যখন ঘনীভূত হয়ে আবার বৃষ্টির রূপে পৃথিবীর বুকে নেমে আসবে, কিসের মাধ্যমে? বৃষ্টির মাধ্যমে ও তুষারপাতের মাধ্যমে। এসে আবার কিসে পরিণত হবে? সেই বৃষ্টির জল আর তুষার জল কিসে? নদীর দ্বারা প্রবাহিত হবে। আবার কি হবে? সেই নদী থেকে জল বাষ্পীভূত হয়ে আকাশ উঠে মেঘ জমবে, মেঘ থেকে আবার বৃষ্টিপাত হবে। এই যে চক্রাকারে, এইভাবে যে চক্রাকারে চলেছে অনবরত, একেই কি বলা হয়? জলচক্র। সেই জন্য বলছে নদী থেকে জল বাষ্পীভূত হয়ে ঊর্ধ্বে উঠে ঘনীভবনের মাধ্যমে মেঘ সৃষ্টি হয়। ঘনীভবনের মাধ্যমে মেঘ সৃষ্টি মানে যখন জল বাষ্প হয়ে আকাশের দিকে উঠে যায়, উঠে যাওয়ার পরে উপরে গিয়ে ঠান্ডা হয়ে সংস্পর্শে এসে মেঘ কি হয়ে যায়? এই জলীয় বাষ্প মেঘে পরিণত হয়। এবার মেঘে পরিণত হওয়ার পরে যখন সেই মেঘে বা বায়ুতে জলীয় বাষ্প পরিমাণ সম্পূর্ণ হয়ে যায়, তখন সেটা সম্পৃক্ত বায়ুতে পরিণত হয় এবং জলীয় বাষ্প বা সেই সম্পৃক্ত বায়ু যখন ঘনীভূত হয়, অর্থাৎ ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে বৃষ্টি ও তুষার রূপে মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে পতিত হলে তা নদী প্রবাহের মাধ্যমে সাগরে বা জলাশয়ে পতিত হয়। এখানে মাধ্যাকর্ষণ শক্তি বলা হয়েছে কেন? কারণ যে পৃথিবীর উপরে থেকে যে কোনো বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয়, সে কোথায় নেমে আসে? পৃথিবীর বুকে নেমে আসে। এটা কিসের জন্য? পৃথিবীর নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তির জন্য। যে টানের দ্বারা পৃথিবীর প্রত্যেক বস্তুকে নিজের দিকে টেনে নিয়ে আসে, তাকে বলা হয়, পৃথিবীর সেই শক্তিকে কি বলা হয়? মাধ্যাকর্ষণ শক্তি। সে মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে পতিত হলে তা নদীর প্রবাহের মাধ্যমে সাগরে বা জলাশয়ে পতিত হয়। আবার পুনরায় একই প্রক্রিয়া ঘটে। একই প্রক্রিয়া মানে আবার কি হবে? জল বাষ্পীভূত হবে, ঊর্ধ্বে উঠবে, ঘনীভবনের মাধ্যমে মেঘ সৃষ্টি হবে, আবার সম্পৃক্ত বায়ু ঘনীভূত হয়ে বৃষ্টি রূপে আবার বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসবে। এই যে জলের বিভিন্ন অবস্থার মাধ্যমে, বিভিন্ন অবস্থা বলা হয়েছে কেন? একবার জল, একবার বাষ্প, তারপরে আবার মেঘ, মেঘ থেকে আবার বৃষ্টি রূপে বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসা, এই বিভিন্ন অবস্থার মাধ্যমে চক্রাকারে আবর্তক। আবর্ত মানে কি? একইভাবে একই চক্রে ঘুরে বেড়ানো, ঘুরে আসাকে কি বলা হয়? আবর্ত। একে বলা হয় জলচক্র। এবার আসে নদী। বলছে বৃষ্টিপাত হিমবাহ থেকে সৃষ্ট কোনো জলধারা উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে পৃথিবীর স্বাভাবিক ঢাল বরাবর নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সাগর, মহাসাগর বা জলাশয়ে পতিত হলে তাকে নদী বলে। যেমন ভারতে গঙ্গা, যমুনা ইত্যাদি। হয়তো প্রত্যেকেই তোমার নিজের নিজের এলাকাতে কি দেখে থাকবে? নদী দেখে থাকবে। সেই দেখবে যে নদীতে অনবরত জলপ্রবাহ আছে, বা কিছু এলাকাতে বৃষ্টির সময়ে কি হয়? জল ভর্তি হয়, বাকি সময়ে জল প্রায় শুকিয়ে যায়, মরা নদীতে পরিণত হয়। যে বৃষ্টিপাত বা হিমবাহ থেকে সৃষ্ট কোনো জলধারা উচ্চভূমি থেকে উৎপন্ন হয়, মানে কোনো উঁচু জায়গা থেকে তৈরি হবে এবং ভূমির স্বাভাবিক ঢাল, ভূমি যেদিকে নিচু হয়েছে আর ধীরে 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 সেই দিকে কি হয়? বরাবর নদীর খাতের মধ্যে, নদীর যে নিচু অংশ তাকে কি বলা হয়? নদী খাত বলা হয়। নদীর খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোথায় মিলিত হবে? সাগর, মহাসাগর বা জলাশয়ে পতিত হলে তাকে কি বলবো? নদী। এবার আমরা দেখব এই একটা এলাকা, পার্বত্য এলাকা, এখান থেকে কি বৃষ্টিরূপ বা তুষার রূপে কি হচ্ছে? নেমে আসছে অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ নেমে আসার ফলে আস্তে 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 গিয়ে এখান থেকে কি হচ্ছে?
এই যে এর সাথে সাথে এই জলধারা কোথায় নেমে আসছে? পৃথিবীর বুকে। পৃথিবীর বুকে নেমে আসা মানে এটা নদীর সৃষ্টি করছে, নদীর সৃষ্টি করে এক সময় কোথাও না কোথাও গিয়ে কোনো জলাশয় বা জলধারাতে মিলিত হচ্ছে। এই যে মিলিত হওয়া, এই প্রবাহিত পথ কোনো একটা নিচু অংশের মধ্য দিয়ে প্রবাহিত হয় নদী, জলকে বয়ে নিয়ে যায়, একেই কি বলবো আমরা? নদী। তাহলে কি হলো? এইটা সৃষ্টি স্থল, উৎপন্ন স্থল, উৎপত্তি স্থল, মাঝখানটা কি তার প্রবাহ পথ, আর এটা তার মিলিত স্থান বা মোহনা। এ বলছে নদী অববাহিকা। কোন নদী ও তার উপনদী, শাখা নদী ও প্রশাখা নদী উৎস থেকে মোহনা পর্যন্ত পরিবাহিত হয়ে পরিবাহিত পর্যন্ত যে অঞ্চলের বরফ গলা জল ও অধঃক্ষেপণের জল, অধঃক্ষেপণ বৃষ্টিপাতের জল পরিবাহিত করে সেই বিস্তীর্ণ অঞ্চলকে ওই নদীর অববাহিকা বলে। পৃথিবীর প্রতিটি অঞ্চল কোনো না কোনো নদী অববাহিকার অন্তর্গত। সবার আগে আমরা দেখতে পেলাম পৃথিবীর প্রত্যেকটা অঞ্চল, যে অঞ্চল হোক না কেন, সে কোনো না কোনো নদী অববাহিকার অন্তর্গত। পরিষ্কার? বলছে কোনো নদী, তার উপনদী, তার শাখা নদী ও প্রশাখা নদী। হয়তো তোমরা এর আগেও পড়ে থাকবে উপনদী কাকে বলে, শাখা নদী কাকে বলে, প্রশাখা নদী কাকে বলে। তবু এর পরের অংশে আমি এই নিয়ে আলোচনা করব। উৎস থেকে মানে যেখান থেকে তৈরি হয়েছে সেখান থেকে মোহনা পর্যন্ত, যেখানে গিয়ে মিলিত হয়েছে নদী, সেই পর্যন্ত যে অঞ্চলের মানে কি যে অঞ্চলে দিয়ে প্রবাহিত হয়েছে সেই অঞ্চলে বরফ গলা জল বা অধঃক্ষেপণ বা বৃষ্টিপাতের জল পরিবাহিত করে, মানে কি বয়ে নিয়ে যায় সেই বিস্তীর্ণ অঞ্চলকে, যে অঞ্চলের এই জল বয়ে নিয়ে যায় সেই অঞ্চলকে ওই নদীর কি বলা হয়? অববাহিকা বলে। এবার আমরা দেখি এই একটা পার্বত্য অঞ্চল, এখান থেকে একটা নদী প্রবাহিত হয়ে এই রকম একটা জলাশয়ে এসে বা জলধারাতে এসে মিলিত হয়েছে। যখন নদীটা সৃষ্টি হয়েছে এই পাহাড়ের উপরে যখন বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের জল এক জায়গা দিয়ে প্রবাহিত হয়নি, নানা জায়গা দিয়ে এসে এই নদীতে কি হয়েছে? মিলিত হয়েছে। নতুন জলধারা এসে মিলিত হয়ে একটা প্রধান নদীর সৃষ্টি করেছে। সেই নদী যখন কোনো একটা নির্দিষ্ট পথে প্রবাহিত হয়ে কোথায় এসে মিলেছে? কোনো সাগর, মহাসাগর, হ্রদ, জলাশয়, সেখানে সেখানে যখন মোহনায় এসে নদী কি হবে? আবার অনেক অংশে শাখা প্রশাখায় বিভক্ত হবে। এই যে বিভক্ত হওয়া, এখানে তাহলে কি হয়ে গেল? এটা হয়ে গেল কি? মূল নদী। এইগুলো কি? যে নতুন নতুন জলধারা এসে নদীতে মিলিত হয়েছে, এগুলোকে কি বলা হয়? প্রধান নদীর উপনদী। উপনদী থেকে যখন ওই প্রধান নদী থেকে উপনদী এসে মিলিত হয়, মিলিত হওয়ার পরে তারপরে যখন সেই নদী তার প্রবাহ যাত্রা শেষে এসে কোথায় কোনো হ্রদ বা জলাশয়ে মিলিত হয়, সেইখানে মিলিত হওয়ার আগে তার মোহনাতে এসে তার গতিবেগ হারিয়ে ফেলে। গতিবেগ হারানোর সময় সে নানান শাখা প্রশাখাতে বিভক্ত হয়। এই যে প্রধান মূল নদী থেকে যে নদী আলাদাভাবে প্রবাহিত হয়েছে তাকে কি বলা হবে? শাখা নদী। আর শাখা নদী থেকে যদি আবার কোনো নদী এইভাবে প্রবাহিত হয় তাকে কি বলা হবে? প্রশাখা নদী। এই জন্য কি বলেছে এখানে যে কোনো নদী, তার উপনদী, শাখা নদী ও প্রশাখা নদী উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলে বরফ গলা জল ও অধঃক্ষেপণের জল পরিবাহিত করে। তাহলে কি হয়ে গেল? এই নদীটি এই অঞ্চলে, সম্পূর্ণ অঞ্চলের কি হয়ে গেল? বরফ গলা জল, বৃষ্টির জল সবকিছু কি পরিবাহিত করছে। তাহলে এই যে অংশটা, এই অংশটা হয়ে গেল এই নদীটির অববাহিকা। এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা হয়ে গেল এই নদীটির অববাহিকা। এবার জলবিভাজিকা। পাশাপাশি দুটি নদী অববাহিকা যে উচ্চভূমির দ্বারা পৃথক হয় তাকে জল বিভাজিকা বলে। সাধারণত উচ্চভূমি, পর্বতের শৈলশিরা,
জলবিভাজিকা রূপে অবস্থান করে, যেমন হিমালয় পর্বত, মধ্য এশিয়ার উচ্চভূমি। যে পাশাপাশি দুটি নদী অববাহিকা, তা নদী অববাহিকা সম্পর্কে এর আগে আমরা দেখলাম নদী অববাহিকা কাকে বলে। তাহলে দুটি যদি নদী অববাহিকা পাশাপাশি যদি অবস্থান করে, তো পাশাপাশি অবস্থান কখন করতে পারে? যদি তার মাঝখানে কোনো উঁচু স্থান থাকে, তাহলে জলটা ভাগ হয়ে জল বিভাজিকা কথা থেকে জল বিভক্ত হয়ে যাওয়া, ভাগ হয়ে যাওয়া। এই যে নদী, এই যে আমি ছবিটা আঁকিয়েছি, এই ছবিতে দেখা যাচ্ছে কি এইদিকে জল এইখান দিয়ে প্রবাহিত হয়েছে। আবার যদি এইটা যদি এইরকম শৈলশিরা হয়ে থাকে বা এইরকম যদি কোনো উঁচু অংশ থাকে, তাহলে পরে এই দিকে জল আর এই দিকে জল আবার একটা আলাদা নদী রূপে কি হবে? প্রবাহিত হবে। তাহলে কি হয়ে গেল? এই যে উঁচু অংশটা তাহলে কি হয়ে গেল? এই দুটো অংশটা এই নদীর জল অববাহিকা, এই অঞ্চলটা। এইটা যদি এই নদীর আর এই নদীর অববাহিকা হয়, তাহলে এই যে উঁচু অংশটা কি করলো? এই অববাহিকা দুটোকে আলাদা করে দিল। এই অববাহিকা আর এই অববাহিকাটাকে কি করে দিল? এই উচ্চ অংশ আলাদা করে দিয়েছে। এই জন্য কি বলা হয়েছে? এই যে উচ্চ অংশটাকে কি বলা হচ্ছে? জল বিভাজিকা। অর্থাৎ কি করছে? দুটো নদীর অববাহিকাকে আলাদাভাবে বিভক্ত করে দিয়েছে। এই জন্য বলছে পাশাপাশি দুটি নদী অববাহিকা যে উচ্চভূমির দ্বারা পৃথক হয় তাকে জলবিভাজিকা বলে। সাধারণত উচ্চভূমি কি হতে পারে? পর্বতের শৈলশিরা মানে যেমন হয়তো তোমরা ঘরের চাল দেখে থাকবে, চাল মাঝখান যেমন উঁচু থাকে, দুই দিকে ঢালু হয়ে থাকে। এইভাবে যদি লম্বা কোনো পর্বত যদি শৃঙ্খল অবস্থিত হয়, তাকে কি বলা হয়? পর্বতের শৈলশিরা বলা হয়। এই জলবিভাজিকা রূপে অবস্থান করে, যেমন হিমালয় পর্বত, মধ্য এশিয়ার উচ্চভূমি ইত্যাদি। নোট, এখানে দেখার মতো বিষয় যে পশ্চিমঘাট পর্বত হলো ভারতের সর্ববৃহৎ জলবিভাজিকা। তাহলে কোন কোন নদী অববাহিকাকে আলাদা করেছে? যেসব নদীগুলো পূর্ব বাহিনী, যে নদীগুলো পশ্চিম বাহিনী, এই দুই নদী বাহিনীকে কি করে দিয়েছে? সম্পূর্ণরূপে আলাদা করে দিয়েছে পশ্চিমঘাট পর্বত। আর এটা ভারতের সবচাইতে বৃহৎ জলবিভাজিকা। এবার নদীর পরিচিতি, নদী সম্পর্কে একটু আগে আলোচনা করলাম আমরা। এবার এর ভিতরে অনেক সময় দেখা যায় যে পরীক্ষাতে প্রশ্নে আসে যমুনা নদ না নদী, ব্রহ্মপুত্র নদ না নদী। তাহলে এখানে কি বলবো আমরা? কোনো জলধারা যদি স্ত্রীলিঙ্গের নামে পরিচিত হয় তাকে নদী বলে। স্ত্রীলিঙ্গ মানে কি? মানে নারীর নাম দ্বারা পরিচিত হলে পরে, কোনো মেয়ের নাম দ্বারা যদি পরিচিত হয়, স্ত্রী জাতির নাম দ্বারা পরিচিত হয়, তাহলে তাকে কি বলা হবে? নদী। আর যদি যেমন গঙ্গা, যমুনা ইত্যাদি কোনো জলধারা যদি পুংলিঙ্গ নামে পরিচিত হয়, পুংলিঙ্গ মানে কি? পুরুষ জাতির নামে যদি বা পুরুষের নামে যদি পরিচিত হয়, তাহলে তাকে কি বলবো আমরা? নদ বলবো, যেমন ব্রহ্মপুত্র নদ। এবার জলের প্রবাহ অনুসারে কি হয়? নদী দুই প্রকারের, একটি হচ্ছে নিত্যপ্রবাহ, একটি হচ্ছে অনিত্যপ্রবাহ। নিত্যপ্রবাহ নদী কাকে বলবো? হিমাবহ বা বরফ গলার জলে। হিমাবহ মানে যেখানে বরফ পড়ে, সেই বরফ জমে হিমবাহে পরিণত হয়। এবার সেই হিমবাহ গলে ধীরে ধীরে গলে সারা বছর তাতে থেকে কি হয়? বরফ গলে জল বেরিয়ে আসে, বা কোনো অঞ্চলে বরফ পড়ে, সেই বরফ থেকে জল গলে নদীতে প্রবাহিত হয়। সেই জন্য বলছি হিমবাহ বা বরফ গলা জলে পুষ্ট নদীগুলিতে সারা বছর কি থাকে? জলপ্রবাহ বজায় থাকে। এদেরকে কি বলা হয়? নিত্যপ্রবাহ নদী। যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, এগুলোতে কি হয়? এগুলো সব হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে বলে এখানে সারা বছর জল থাকে, এই জন্য এগুলোকে নিত্যপ্রবাহ নদী বলা হয়। অনিত্যপ্রবাহ নদী মালভূমি বা কোনো উচ্চ অঞ্চল থেকে কেবলমাত্র কিসের জল এখানে হয়? বৃষ্টির জল। যখন বৃষ্টি হলো তখন নদীর জলে পরিপুষ্ট হয়ে উঠলো, অর্থাৎ বর্ষাকালে। আবার যখন বর্ষা শেষ হয়ে গেল, আস্তে আস্তে নদীর জল কমে গেলে এমন সময় আসবে গ্রীষ্মকালে, তখন দেখা যাবে নদীতে জলই নেই। এইসব নদীগুলোকে কি বলা হয়? অনিত্যপ্রবাহ। তাহলে কি বোঝা গেল? নিত্যপ্রবাহ মানে কি? প্রতিদিন প্রবাহিত হচ্ছে। আর অনিত্যপ্রবাহ মানে কি? প্রতিদিন সবসময় প্রবাহিত নয়।
মালভূমি বা কোনো উচ্চ অঞ্চল থেকে কেবলমাত্র এগুলোকে বৃষ্টির জল যে অঞ্চলে নদী পুষ্ট হয় বৃষ্টির জলে, সেই অঞ্চলে এটি হয়। যেমন আমাদের পশ্চিমবঙ্গের দামোদর নদী, কংসাবতী নদী ইত্যাদি। এর প্রবাহ স্থান এলাকা অনুসারে সে কোন কোন জায়গার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, কতটা এলাকা জুড়ে বিস্তৃত হয়েছে বা কতগুলো দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, সেই অনুসারে কি বলা হয়, নদীকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা আন্তর্জাতিক নদী আর একরকম অন্তর্বাহিনী নদী। আন্তর্জাতিক নদী কাকে বলা হয়? যে সকল নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তাদেরকে আন্তর্জাতিক নদী বলে। যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র। অর্থাৎ যেমন আমাদের গঙ্গা নদী ভারতবর্ষে তৈরি হয়েছে, সৃষ্টি হওয়ার পরে সেটা ভারতবর্ষ দিয়ে প্রবাহিত হওয়ার পর সে কোথায় চলে গিয়েছে, বাংলাদেশের ভিতর দিয়ে গিয়ে একটা শাখা, তার বাংলাদেশের প্রধান শাখাটি বাংলাদেশের ভিতর দিয়ে গিয়ে আমাদের বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। ঠিক একইভাবে আরেকটি শাখা হুগলি নদী নামে পরিচিত হয়ে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাতে মোহনাতে এসে মিশেছে। তাহলে কি হয়ে গেল, গঙ্গা নদী দুটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, ভারতবর্ষের ভিতর দিয়ে এবং বাংলাদেশের ভিতর দিয়ে। এই জন্য এই নদীগুলোকে কি বলা হবে, এই জন্য কি বলছে, যে সকল নদী একাধিক দেশ একাধিক দেশ মানে একের অধিক দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে তাদেরকে কি বলবো, আন্তর্জাতিক নদী। আর অন্তর্বাহিনী নদী যে সকল নদী কোনো একটি দেশের মধ্যে সৃষ্ট হয়ে সেই দেশেরই কোনো হ্রদ বা জলাশয়ে পতিত হলে তাকে অন্তর্বাহিনী নদী বলে। যেমন ভারতে কি নদী, লুনি নদী। এই যে আমাদের ভারত দেশ, কোনো একটা নদী আমাদের পশ্চিমঘাট পর্বত থেকে তৈরি হলো, তৈরি হওয়ার পরে সে নদীটি প্রবাহিত হয়ে মাঝখানে কোনো জলাশয়ে এসে মিলিত হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, এই নদীটি অন্তর্বাহিনী, মানে কি দেশের অন্তরে প্রবাহিত সৃষ্ট হয়ে প্রবাহিত হয়েছে। এই জন্য কি বলবো আমরা, অন্তর্বাহিনী নদী। এটা একমাত্র ভারতের লুনি নদী অন্তর্বাহিনী নদী। নদী উৎস, কোন নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে তাকে নদীর উৎস। উৎস মানে কি, সৃষ্টি হওয়া বা তৈরি হওয়া। যেমন গঙ্গা নদী উৎস কোথায়, গোমুখ গুহা। কোথা থেকে তৈরি হয়েছে, হিমালয় পর্বতের গোমুখ গুহা থেকে তৈরি হয়েছে। নদী মোহনা, আমরা একটু আগে আলোচনা করেছিলাম ছবির দ্বারা, যে নদী যেখান থেকে সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলবো, যেখান থেকে সৃষ্টি হচ্ছে তাকে বলে উৎপত্তি স্থল, আর যেখানে সে মিলিত হচ্ছে তাকে আমরা কি বলবো, নদীর মোহনা। এবার দেখব নদীর মোহনা কাকে বলে। কোনো নদী ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়ে অবশেষে কোনো হ্রদ, জলাশয়, সাগরের যে অংশে মেশে তাকে মোহনা বলে। অর্থাৎ সাগরের সব অংশে তো সব জায়গাতে তো মিশে না, কোন একটা অংশে সে মিলিত হয়। যেমন এখান থেকে একটা নদী সৃষ্টি হলো, সৃষ্টি হওয়ার পরে সে ভূমির ঢাল বরাবর গিয়ে পৌঁছালো কোনো একটি জলাশয়, সাগরে পৌঁছে কোনো একটা অংশে সে মিলিত হয়ে গেল। তাহলে এটাকে কি বলবো না, নদীর মোহনা। যেখানে মিলিত হয়ে যায়, যেখান থেকে সৃষ্টি হচ্ছে তাকে কি বলবো, নদীর উৎস। সেজন্য বলেছে কোনো নদী ভূমির ঢাল বরাবর প্রবাহিত অবশেষে কোনো হ্রদ বা জলাশয় বা সাগরের কোনো অংশে মিলিত তাকে নদী মোহনা বলে। গঙ্গা নদীর মোহনা হলো সুন্দরবনের বদ্বীপ অংশ। সুন্দরবনের বদ্বীপ অংশে গিয়ে গঙ্গার মিলিত হয়েছে বঙ্গোপসাগরে, এই জন্য কি বলা হয়, এই অঞ্চলটাকে গঙ্গা নদীর মোহনা বলা হয়। নদী উপত্যকা, উৎস থেকে মোহনা পর্যন্ত নদী সংকীর্ণ বা দীর্ঘ, সেটা সরু হতে পারে আর বিস্তীর্ণ চওড়া হতে পারে, বিস্তার এলাকা হতে পারে। দীর্ঘ খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে। এখানে দুটো ছবিতে একটু দেখলে পরে আমরা বুঝতে পারবো। এই যে নদী সৃষ্টি হয়েছে সে একটা কোনো নিচু অংশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এটাও দেখতে পাবো। যে নদী সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার পরে উপনদী, শাখা নদী, প্রশাখা নদী সব কোনো না কোনো নিচু অংশের মধ্য দিয়ে
প্রবাহিত হয়েছে, বা আমরা সকলে দেখেছি নদী কোনো নিচু অংশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই যে নিচু অংশটাকে তাকে কি বলা হবে? নদীর উপত্যকা। তাকে কি বলা হবে? নদীর উপত্যকা। উপনদী, একটু আগে আমরা আলোচনা করেছিলাম, বিভিন্ন স্থান থেকে উৎপন্ন নদী যখন মূল নদীতে এসে মিলিত হয় তখন ওই ছোট্ট ছোট্ট নদীগুলিকে মূল নদীর উপনদী বলে। যেমন গঙ্গার উপনদী যমুনা, অর্থাৎ গঙ্গাতে এসে কোন নদী মিলিত হয়েছে? যমুনা। যমুনা অন্য জায়গায় সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার পরে কোথায় মূল নদী কোনটা? না, গঙ্গা নদীতে এসে মিলিত হয়েছে। এই যে যেমন একটু আগে দেখালাম, আমি আলোচনা করলাম, এই যে মূল নদীতে এই দেখো ছোট 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 সব শাখা উপনদী এসে এই সব নদীগুলো অন্য জায়গা থেকে তৈরি হয়ে এসে কোথায় মিলিত হয়েছে? মূল নদীতে মিলিত হয়েছে। তো আমরা এইগুলোকে কি বলবো? এই মূল নদীর উপনদী। শাখা নদী, মূল নদী থেকে আলাদা হয়ে কোনো নদী যখন ভিন্ন স্থানে পতিত হয় তখন তাকে মূল নদীর শাখা নদী বলে। যেমন গঙ্গার শাখা নদী হুগলি। গঙ্গা দুটি শাখায় বিভক্ত হয়েছে, একটা চলে গিয়েছে পদ্মা নাম নিয়ে বাংলাদেশের ভিতরে, আর একটা শাখা হুগলি নদী নাম নিয়ে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে আমাদের বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। এই যে মূল নদী থেকে দেখো আলাদা আলাদা নদী বেরিয়ে গেছে, গিয়ে সে আলাদা জায়গায় সেই সাগরে মিশতে পারে বা সেই জলাশয়ে মিশতে অন্য জায়গায় মিলিত হতে পারে। যে মিলিত হয়েছে আলাদা ভাগ হয়ে তাকে আমরা কি বলবো? শাখা নদী। প্রশাখা নদী, শাখা নদী থেকে আলাদা হয়ে কোনো নদী যখন ভিন্ন স্থানে মিলিত হয় তখন তাকে শাখা নদীর প্রশাখা নদী বলে। অর্থাৎ কি, এই শাখা নদী থেকে আবার যদি কোনো নদী ভাগ হয়ে, যেমন এই নদীটা ভাগ হয়ে গিয়ে আলাদা হয়ে মিলিত হয়েছে, একে কি বলবো আমরা? শাখা নদীর প্রশাখা নদী। দোয়াব অংশ বা দোয়াব অঞ্চল। দোয়াব শব্দটি পার্সি শব্দ। পার্সি শব্দ কি? দো আব, ডি ও বি, ডি ও এ বি। দো মানে দুটি, আব মানে নদী। দোয়াব শব্দটি পার্সি শব্দ দো, অর্থাৎ যার অর্থ দুই, এবং আব এর অর্থ নদী থেকে এসেছে। পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে, অর্থাৎ একটা এলাকা, একটা বিস্তীর্ণ এলাকার মাঝে দুটি নদী প্রবাহিত হয়েছে, দুটি নদীর মাঝে যে অংশটা, যে ভূমি দেখতে পাবো বা সমভূমি দেখতে পাবো, সেই অঞ্চলটা বা মালভূমি হতে পারে, সেটা যে অংশে দেখতে পাবো তাকে কি বলা হবে? আমরা কি বলবো? দো আব। যেমন গঙ্গা যমুনা মধ্যবর্তী অংশকে কি বলা হয়? গঙ্গা যমুনার দোয়াব অঞ্চল। নদীর সঙ্গম। সঙ্গম মানে কি? মিলিত হওয়া। এখানে সাগরে বা মহাসাগরে মিলিত হওয়া নয়, এখানে সঙ্গম বলতে বোঝানো হয়েছে দুই বা তার বেশি নদীর মিলনস্থলকে নদী সঙ্গম বলে। অর্থাৎ আলাদা আলাদা জায়গা থেকে প্রবাহিত হয়ে এসে দুই বা তিন বা তার বেশি নদী কোনো এক স্থানে এসে একসাথে মিলিত হয়ে আবার নতুন নাম ধারণ করে প্রবাহিত হয় বলে তাকে আমরা কি বলবো? সেই যেখানে মিলিত হবে সেই স্থানকে আমরা কি বলবো? নদী সঙ্গম। যেমন এলাহাবাদের নিকটে প্রয়াগ, যাকে আমরা কি বলি? প্রয়াগ নামে জানি। সেখানে কোন কোন নদী মিলিত হয়েছে? গঙ্গা, যমুনা, সরস্বতী, তিনটি নদী এসে মিলিত হয়েছে। একে কি বলা হয়? ত্রিবেণী সঙ্গম। এরপরে কি নাম নিয়ে প্রবাহিত হয়েছে? গঙ্গা নামেই প্রবাহিত হয়েছে। তখন কিন্তু যমুনা বা সরস্বতীর নাম আর নেই। সঙ্গমের পরে কি নামে প্রবাহিত হয়েছে? গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। বোঝাতে পারলাম? নদীর ভার বা বোঝা। নদীর দ্বারা বাহিত জৈব, অজৈব এবং কঠিন সকল প্রকার পদার্থই হলো নদীর ভার বা বোঝা। অর্থাৎ নদী যখন জলপ্রবাহ বয়ে যায় তার ভিতরে নানা রকম জৈব পদার্থ, অজৈব পদার্থ এবং কঠিন নুড়ি, বালি, পাথর নানান কিছু থাকে। এছাড়া যেমন নানা রকম খনিজ পদার্থ থাকে, সেগুলি এক প্রকার যে পদার্থ তৈরি হয়, সেই পদার্থগুলি হলো নদীর ভার বা বোঝা। নদী বর্তন। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নদীর জলের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকে নদী বর্তন বলা হয়।
যা নিত্যবহ নদী হোক অনিত্যবহ নদী হোক, সে প্রত্যেকটা নদীতে কি হয়, বর্ষাকালে সবসময় জল বেড়ে যায়, আবার গ্রীষ্মকালে জল কমে যায়। এই যে জলের হ্রাস বৃদ্ধি হওয়া, এই যে অনবরত জলের হ্রাস বৃদ্ধি হওয়া, এই হ্রাস বৃদ্ধি যে পর্যায়ক্রমিকভাবে চলতে থাকে, প্রতি বছর বর্ষাকালে জল বেড়ে যাবে, গ্রীষ্মকালে জল কমে যাবে, শীতকালে মাঝারি হবে, এই যে একটা পর্যায়ক্রমিকভাবে চলতে থাকা, এই যে হ্রাস বৃদ্ধি, একে কি বলা হয়, নদী বর্তন। নদী গোষ্ঠী কোনো অঞ্চলের প্রধান নদী, তার উপনদী, শাখা নদী, প্রশাখা নদী নিয়ে গড়ে ওঠে নদী গোষ্ঠী। তাহলে কি নদী গোষ্ঠী কি নিয়ে গড়ে উঠলো? কোনো অঞ্চলের তার প্রধান নদী, তার উপনদী, শাখা নদী, প্রশাখা নদী, এই সব মিলিয়ে কি বলা হবে, নদী গোষ্ঠী। যেমন এই অঞ্চলের নদী গোষ্ঠী কি কি হবে, এইটা মূল নদী, তার শাখা, এই উপনদী, শাখা নদী, প্রশাখা নদী সব মিলিয়ে কি হলো, এই অঞ্চলে এটা নদী গোষ্ঠী। তাহলে আজ আমরা কি কি জানলাম? জলচক্রের অংশ হিসাবে নদীর ভূমিকা জানলাম, নদী অববাহিকা জানলাম, নদী কাকে বলে জানলাম, জলবিভাজিকা, নদ নদী, নিত্যবহ অনিত্যবহ, আন্তর্জাতিক নদী, অন্তর্বাহিনী নদী, নদীর উৎস, নদীর মোহনা, নদী উপত্যকা, উপনদী, শাখা নদী, প্রশাখা নদী, দোয়াব, নদী সঙ্গম, নদীর ভার বা বোঝা, নদী বর্তন, নদী গোষ্ঠী। এবার আমরা একটু জানবো কিউসেক আর কিউমেক জিনিসটি কি। প্রতি সেকেন্ডে 1 ঘনফুট ছিদ্র দিয়ে যত পরিমাণ জল নির্গত হয় তাকে কি বলা হয়, কিউসেক বলে। মানে প্রতি সেকেন্ডে 1 ঘনফুট ছিদ্র দিয়ে যত পরিমাণ জল প্রবাহিত হবে তাকে কি বলবো আমরা, কিউসেক জল। আর কিউমেক কি বলবো, প্রতি সেকেন্ডে 1 ঘনমিটার ছিদ্র দিয়ে যত পরিমাণ জল নির্গত হয় তাকে কি বলা হবে, কিউমেক। তা কিউসেকের জায়গাটা, ছিদ্রটা কতটুকু হতে হবে, 1 ঘনফুট। আর কিউমেকের ক্ষেত্রে কত হতে হবে, 1 ঘনমিটার। 1 ঘনমিটার বলতে কি বোঝানো হয়, তোমরা হয়তো ঘনক দেখে থাকবে, যেমন লুডোর যে ছক, যে গুটিটা, ওইগুলোকে কি বলা হয়, ঘনক বলা হয়। যে ওই পরিমাণ যদি ছিদ্র দিয়ে যত পরিমাণে জল, মানে কত মিটার হতে হবে, 1 মিটার লম্বা, 1 মিটার চওড়া, 1 মিটার উচ্চতা, তাকে কি বলা হবে, 1 ঘনমিটার। আর যদি 1 ঘনফুট হয় তো 1 ফুট উচ্চতা, 1 ফুট লম্বা, 1 ফুট চওড়া, এই পরিমাণ ছিদ্র দিয়ে যে জল নির্গত হবে তাকে যদি 1 ঘনফুট হয় তাহলে তাকে কিউসেক, আর 1 ঘনমিটার হলে তাকে কিউমেক বলা হবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা জানব নদীর গতি, নদীর কাজ, ক্ষয়, বহন, অবক্ষেপণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে। থ্যাংক ইউ এভরিওয়ান। ভিডিওটি ও পড়ানো তোমাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করো। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর এইরকম কন্টেন্ট পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করো।